নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন, যেগুলি ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, এছাড়াও পিএসসি, ডাব্লিউবিপি প্রত্যেকটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও উত্তর সহ, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। তো চলো শুরু করি। শান্তিতে নোবেল পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়? তো দেখো, শান্তিতে নোবেল পুরস্কার মূলত দেওয়া হয় অসলো থেকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অন্যান্য নোবেল স্টকহোম থেকে দিলেও শান্তিতে নোবেল পুরস্কার মূলত এই নরওয়ের অসলো থেকে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তো ভারতের দেখো রাষ্ট্রপতিকে মূলত শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। তো সংবিধানের 60 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? তো হিন্দু কলেজের দেখো বর্তমানে নাম হয়ে গিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই হিন্দু কলেজ মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে ইউআরএল শব্দটির পুরো ইংরেজি নাম কি, অর্থাৎ এর ফুল ফর্ম কি? তো ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ইন্টারনেটে থাকা যে কোনো ওয়েব পেজ বা তথ্যের নির্দিষ্ট একটি ডিজিটাল ঠিকানা। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদী ভারতের কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। তো নর্মদা নদী দেখো এই অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এটি মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে মিশেছে এবং এই নর্মদা নদী হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের নিয়ম কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 368, অনুচ্ছেদ 368 নম্বর ধারায় এই ভারতীয় সংবিধান সংশোধনের নিয়ম বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন, ডাব্লু এর আবিষ্কারক হিসেবে কাকে গণ্য করা হয়? ডাব্লু। তো দেখো এই ডাব্লু এর আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় মূলত বিজ্ঞানী টিম বার্নার্স লি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1989 সালে এটি আবিষ্কার করেন এবং এই ডাব্লু এর পুরো নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দাও। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ইবাদত খানা কে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? ইবাদত খানা, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 8-এর অপশান এ আকবর। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে 1575 সালে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে এটি নির্মাণ করেন। পরবর্তী 9 নম্বর প্রশ্নটা দেখো, ছায়া দেখে ভয় পাওয়ার রোগকে মূলত কি বলা হয়ে থাকে? তো দেখো ছায়া, নিজের ছায়া বা অন্য কোনো ছায়া দেখে ভয় পাওয়াকে মূলত বলা হয়ে থাকে স্কিওফোবিয়া। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, টাইগার স্টেট অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়ে থাকে? মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান নাকি মহারাষ্ট্র? তো দেখো টাইগার স্টেট অফ ইন্ডিয়া মূলত বলা হয়ে থাকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যকে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। কেননা মধ্যপ্রদেশে ভারতের মধ্যে সবথেকে বেশি বাঘ পাওয়া যায় এবং বাঘের প্রাকৃতিক বাসভূমি রয়েছে এই মধ্যপ্রদেশ রাজ্যে, তাই জন্য একে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে এখনও পর্যন্ত মোট কয়টি পুরাণ পাওয়া গিয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ভারতবর্ষে এখনও পর্যন্ত মোট 18টি পুরাণ পাওয়া গিয়েছে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হিন্দু সনাতন শাস্ত্রীয় ঐতিহ্যে মোট 18টি প্রধান মহাপুরাণের উল্লেখ পাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার সদস্য হতে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন সংবিধান সভার সদস্য হওয়ার জন্য? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ন্যূনতম 25 বছর হওয়া আবশ্যিক। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধান অনুযায়ী সংবিধান সভার বিধায়ক পদপ্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর হতেই হবে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহে কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 1857
সালে যে বিদ্রোহটি ঘটেছিল সেখানে কানপুরের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তপুত্র নানা সাহেব কানপুরে এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী, কোন দিল্লির সুলতান প্রতীকী মুদ্রা চালু করেছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুলতান মোহাম্মদ বিন তুগলক। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, যাকে আমরা সকলেই পাগলা রাজা বলে থাকি তার খামখেয়ালিপনার জন্য মোহাম্মদ বিন তুগলককে। আর এই মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য কোন বিশেষ পদ্ধতিতে নিজের শক্তি অর্জন করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, এছাড়াও রেলের বিভিন্ন পরীক্ষার জন্যও। তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউক্লিয়ার ফিউশন। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, যা সূর্যকে মূলত শক্তি অর্জনে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি, তো দেখো মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধিটি দিয়েছিলেন মূলত সুভাষচন্দ্র বসু। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1944 সালে সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও ভাষণে এই নেতাজি তাকে এই সম্মাননা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত বংশের শেষ শক্তিশালী শাসক হিসেবে কাকে ধরা হয়? তো গুপ্ত বংশের শেষ শক্তিশালী শাসক, অবশ্যই দেখবে এখানের মধ্যে প্রশ্নটা। তো গুপ্ত বংশের শেষ শক্তিশালী শাসক হচ্ছে এখানে স্কন্দগুপ্ত। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। আর যদি পড়ে যে গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন, তো অবশ্যই হয়ে যাবে তৃতীয় বিষ্ণুগুপ্ত। অপশান ডি হয়ে যেত তখন সঠিক উত্তর। তো এখানে শক্তিশালী শাসক বলেছে, তো এখানে সঠিক উত্তর স্কন্দগুপ্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য। তো দেখো মামা ভাগ্নে পাহাড় মূলত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এটি মূলত বীরভূম জেলার দুবরাজপুর শহরের নিকটে এই পাথরের অনুচ্চ পাহাড়টি রয়েছে। নেক্সট প্রশ্ন, কথাকলি কোন ভারতীয় রাজ্যের বিখ্যাত নৃত্য? কথাকলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কথাকলি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কথাকলি কেরালার প্রাচীন ঐতিহ্যবাহী এবং রঙিন সাজসজ্জায় সমৃদ্ধ একটি শাস্ত্রীয় নৃত্য। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ইউনেস্কো, তো ইউনেস্কোর এর ফুল ফর্ম যদি তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দাও। তো ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোঙ্কণ উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো কোঙ্কণ উপকূল ভারতের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতের পশ্চিম উপকূলের মহারাষ্ট্র ও গোয়া সংলগ্ন উপকূলীয় অঞ্চলকে মূলত কোঙ্কণ উপকূল বলা হয়ে থাকে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বিখ্যাত ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? তো ভারতের সবথেকে বড় এবং বিখ্যাত মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। এটি মূলত অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গতে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 1814 সালে কলকাতায় প্রতিষ্ঠিত এই জাদুঘরটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম মিউজিয়াম। পরবর্তী প্রশ্ন, কারাকোরাম পাস কোন দুটি দেশকে মূলত যুক্ত করে? কারাকোরাম পাস, তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম পাস মূলত ভারত এবং চীনকে পরস্পর যুক্ত করেছে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হজরত মোহাম্মদ কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? মদিনা, বাগদাদ, জেরুজালেম নাকি আরবের মক্কাতে? হজরত মোহাম্মদ, তো 24 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরবের মক্কাতে। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে সৌদি আরবের পবিত্র মক্কায় জন্ম নেন। নেক্সট প্রশ্ন, কোনো রাজ্যের রাজ্যপালকে কার দ্বারা নিযুক্ত করা হয়ে থাকে? তো দেখো কোনো রাজ্যের রাজ্যপালকে মূলত রাষ্ট্রপতি নির্বাচন বা নিযুক্ত করে থাকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন? ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন, তো দেখো ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড কর্নওয়ালিস। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রশাসনিক কাজের সুবিধার জন্য লর্ড কর্নওয়ালিস ভারতে পেশাদার সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন,
দামোদর নদীর প্রধান উপনদী নাম কি? তো দামোদর নদীর প্রধান উপনদীর নাম হচ্ছে দেখো এখানের মধ্যে বরাকর নদী। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বরাকর নদী হচ্ছে দামোদর নদের সবচেয়ে দীর্ঘ এবং প্রধান উপনদী, এবং বরাকর নদীর উপর একটি বিখ্যাত বাঁধের নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দাও। পরবর্তী প্রশ্ন, ভারতের ইউপিআই পরিষেবা কোন সালে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের ইউপিআই, তো ভারতের ইউপিআই পরিষেবা মূলত চালু হয় 2016 থেকে। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই 2016 সালে এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা ভারতের মধ্যে নিয়ে আনে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? তো দেখো 29 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজ্যসভার সভাপতি। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হিসেবে কাজ করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? ভারতের কোন রাজ্যে? কর্ণাটক, তামিলনাড়ু, কেরল নাকি অন্ধ্রপ্রদেশে সাইলেন্ট ভ্যালি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো কেরালা রাজ্যে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতের নীলগিরি পাহাড়ে অবস্থিত এই জাতীয় উদ্যান চিরহরিত ক্রান্তীয় অরণ্যের জন্য বিখ্যাত এই সাইলেন্ট ভ্যালি। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী হিসেবে কোন নদী পরিচিত? ভারতের সবথেকে দীর্ঘতম নদী, তো এটা মূলত তোমরা অবশ্যই জানো যে ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। অবশ্যই মনে রাখবে দৈর্ঘ্যটা 2525 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয়ে থাকে? শুক্র, শনি, মঙ্গল নাকি বৃহস্পতি গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে, কেননা মঙ্গল গ্রহের উপরিভাগে আয়রন অক্সাইড বা মরিচার উপস্থিতির কারণে এই মঙ্গল গ্রহকে মূলত লাল রঙের দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং তোমরা অবশ্যই জানো যে ভিটামিন সি এর অভাবে মানবদেহে কোন রোগ হয়, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি নাকি লিভার? কোন গ্রন্থিটি মানবদেহের সবথেকে বড় গ্রন্থি? তো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে লিভার বা যকৃৎ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যকৃৎ মানবদেহের প্রধান বিপাকীয় এবং ওজনে সর্ববৃহৎ অভ্যন্তরীণ অঙ্গ ও গ্রন্থি। পরবর্তী 35 নম্বর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তো 35-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1947 সালে 15ই আগস্ট জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তী দেখো, গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি কোন কবি রচনা করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য। তো দেখো গীত গোবিন্দ এই কাব্যগ্রন্থটি মূলত রচনা করেছিলেন জয়দেব, বিখ্যাত কবি জয়দেব এই গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? তো দেখো নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পান ভারতের পাশাপাশি। পরবর্তী প্রশ্ন, জলের রাসায়নিক সংকেত কি ধরা হয়? তো দেখো জলের রাসায়নিক সংকেত কি, এটা মূলত তোমরা সকলেই জানো। জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O। অপশন ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে জল গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি রয়েছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি আর্গন? তো বায়ুমণ্ডলে দেখো সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাস। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি রয়েছে এই নাইট্রোজেন গ্যাস, যার পরিমাণ হচ্ছে প্রায় 78%। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের আবিষ্কারক হিসেবে কাকে গণ্য করা হয়? তো দেখো কম্পিউটারের আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় মূলত বিজ্ঞানী চার্লস বেবেজকে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। অবশ্যই মনে রাখবে চার্লস বেবেজকে মূলত কম্পিউটারের আবিষ্কারক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মহাকবি এই মহাকবি উপাধিতে কোন বিখ্যাত কবি পরিচিত ছিলেন? বাণভট্ট, কালিদাস, জয়দেব নাকি চাণক্য? তো দেখো মহাকবি এই উপাধিতে মূলত কালিদাস পরিচিত ছিলেন। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রাচীন ভারতের ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের অন্যান্য অবদানের জন্য
কালিদাসকে মহাকবি বলা হয়ে থাকে, মহাকবি কালিদাস। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় প্রতীক হিসেবে কোনটি স্বীকৃত? ভারতের জাতীয় প্রতীক, তো দেখো ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এবং ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। ভারতের জাতীয় পশু নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, অবশ্যই মনে রাখবে। এবং ভারতের জাতীয় গাছের নাম হচ্ছে বট গাছ। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে মূলত পালন করা হয় প্রতি বছর 5ই জুন। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বজুড়ে প্রতি বছর এই 5ই জুন তারিখে মূলত বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ধাতুকে সাধারণভাবে কুইক সিলভার বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়ে থাকে? তো দেখো, কুইক সিলভার মূলত বলা হয়ে থাকে নিচের মধ্যে পারদকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ঘরের তাপমাত্রায় মূলত তরল এবং রূপলি উজ্জ্বল রঙের হওয়ার জন্য পারদকে কুইক সিলভার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কোন বিখ্যাত বিজ্ঞানী? তো পেনিসিলিনের আবিষ্কারক ছিলেন অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1928 সালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক হিসেবে এই পেনিসিলিন আবিষ্কার করেন। দেখো 47 নম্বর, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি মূলত লিখেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো আহমেদগড় দুর্গে বন্দী থাকাকালীন জওহরলাল নেহেরু ভারতের ইতিহাস নিয়ে এই বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে জাপানের সরকারি মুদ্রার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, বর্তমানে জাপানের সরকারি মুদ্রার নাম হচ্ছে এখানের মধ্যে ইয়েন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইয়েন হলো পূর্ব এশিয়ার দেশ জাপানের জাতীয় ও সরকারিভাবে স্বীকৃত মুদ্রার নাম, এবং ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে ঐতিহাসিকভাবে বাংলার দুঃখ বলা হতো? তো দেখো, বাংলার দুঃখ মূলত বলা হতো পশ্চিমবঙ্গের দামোদর নদীকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। অতীতে প্রতি বছর ভয়াবহ বন্যার কারণে দামোদর নদীকে মূলত বাংলার দুঃখ বলা হতো। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্নটা দেখো, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? নিচের মধ্যে কোনটি হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। কলা, সাহিত্য, বিজ্ঞান বা মানব সেবায় অসাধারণ অবদানের জন্য 1954 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্র্যাকটিস সেট। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।